আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে এক্সেল একাডেমির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের কোর্সের প্রথম ক্লাস এবং মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যেহেতু শুরু, মাইক্রোসফট ওয়ার্ডেরও প্রথম ক্লাস। শুরুতেই একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে অনেক ভালো জানা কেউ থাকতে পারেন, তারা বিরক্ত বোধ করবেন না। আর যারা একেবারে নতুন, তারা ভয় পাবেন না। আল্লাহ চাহেন তো আমরা সবার জন্য আহ, যেভাবে ক্লাস নেওয়া উচিত সেভাবে নেওয়ার চেষ্টা করব। এবং বিশেষ করে নতুনরা, যারা একেবারেই আননন, ফ্রেশার এই ব্যাপারে, তারা ভয় পাবেন না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু শিখবো, আমরা ওয়ার্ডে চলে যাই। সর্বপ্রথম আমাদের যে শিক্ষা বা জানার বিষয় সেটা হলো যে ওয়ার্ড আসলে কিভাবে ওপেন করা হয়, ওয়ার্ড ফাইল কিভাবে হয়, এবং ওপেনের জায়গা অনেকগুলো, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। একেবারেই বেসিক যে জানার বিষয়টা, প্রথম যে জানার বিষয়, আমরা ওয়ার্ড যদি বেসিক্যালি কোথাও না থাকে বা কোথা থেকে খুঁজে পাচ্ছি না, বা আমরা আসলে প্রথম জানার বিষয় যেটা, সেটা হলো যে এই মেনু থেকে, আমরা এই মেনুটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, এটাকে বলে স্টার্ট মেনু। স্টার্ট মেনুর এখানে দেখেন অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। এ বি থাকার কথা, বি দিয়ে কোনো আইকন নাই, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে, আশা করি। জি, দেখা যাচ্ছে। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, বি এ নাই যেহেতু, এরপরে সি ডি এভাবে আছে। তো সবচেয়ে ভালো, একেবারে নিচে যে সার্চ অপশনটা আছে, সার্চ বক্সটা আছে, এখানে আমরা যদি ওয়ার্ড লিখে দিই, তাহলে খুব সহজে আমরা পেয়ে যেতে পারি। এই যে অ্যাপ, এই অ্যাপটাই আমরা আসলে খুঁজছিলাম। এটাতে ক্লিক দিলেই, একটা ক্লিক দিলেই ওপেন হয়ে যাবে। এটা হলো একেবারে প্রথম জায়গা খোলা। আচ্ছা, আরেকটা জায়গা দেখি, সেগুলো কাস্টমাইজ জায়গা আসলে। এই ওয়ার্ড অ্যাপটার রাইট ক্লিক করেন, এইখানে দেখেন কয়েকটা অপশন আছে। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ যে অপশন, একটা হলো পিন টু স্টার্ট, আর একটা হলো পিন টু টাস্ক বার। পিন টু স্টার্ট যদি দিই, তাহলে আমরা যে স্টার্ট মেনু পাই এখানে, এইখানে পেয়ে যাওয়ার কথা। দেখি আমরা পাই কিনা। এই যে দেখেন, দেখেছেন, এটা ড্র্যাগ করে কিন্তু সরিয়ে নিয়ে আসা যায়, একদম ফ্রন্টে আমি উপরে রাখলাম, যেন আমরা সহজেই এটাকে পেয়ে যাই। তাহলে এবার আবার ক্লিক করেন, দেখেন যে এখানে এসছে। হ্যাঁ, কোথায় গেল? নিচে চলে গেছে। আচ্ছা, কোনো কারণে এটা নিচে চলে গেছে, আবার আমরা খুঁজি। হ্যাঁ, পিন হয়ে আছে, আমরা হয়তো কোনো কারণে পাচ্ছি না, দেখি। হ্যাঁ, নিচে আসতে হবে, কোনো কারণে নিচে চলে গেছে কিনা। এই যে এখানে আসছে। হ্যাঁ, এখানে থাকবে, কোথাও না কোথাও থাকবে যদি আমরা এটাকে পিন করি। এইখানে রাখি, ও না, ওখানেই রাখছিলাম, যেটা ভুল জায়গা ছিল, মনে করছি যে একেবারে উপরে রাখছি হয়তো। তো এবার আমরা যদি এখানে ক্লিক করি, এখানে পেয়ে যাব। এখান থেকেও এক ক্লিকে ওপেন করা যায়। আরেকটা জায়গা আছে, সেটা হলো পিন টু টাস্ক বার। টাস্ক বার বলে একদম নিচে যে বারটা আছে, এটাকে টাস্ক বার বলে। এখানে দেখেন অনেকগুলা আইকন আমার দেয়া আছে, আমার প্রয়োজনীয় সুবিধা অনুযায়ী আমি রাখছি। এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের আইকনটা চলে আসছে। এটাতে যদি একটা ক্লিক দেওয়া যায়, এখান থেকে ওপেন হয়ে যাবে। এই যতভাবে আমরা ওপেন করলাম, এটা কিন্তু শুধুই অ্যাপটা ওপেন হলো। আচ্ছা, এইখানে একটা বিষয় আমরা একই সঙ্গে জেনে নিই। আপনারা যখন ওয়ার্ড ওপেন করেন, যারা করেন আর কি, হয়তো জানেন যে এইটা কারো আসে, তাই তো? ডাইরেক্টলি এটা কারো আসে, অথবা কারো ডাইরেক্টলি এটা ওপেন হয়ে যায়। এইটার তফাৎ আছে। এটাকে এটা অ্যাকচুয়াল একদম ফাইলে চলে আসছি, আই মিন ওয়ার্ডে আমরা চলে আসছি। কিন্তু আমি যেটা ওপেন করে পেয়েছিলাম, এটাকে বলে ব্যাক স্টেজ ভিউ। এটা আসলে অপশনটা আমরা জেনে নিই, এটার জন্য আমরা এক্সট্রা টাইম দিব না। আমরা যদি অপশনে ক্লিক করে, এটা আমাকে ডিস্টার্ব করতেছে।
এটা কিভাবে মিনিমাইজ করব? আচ্ছা, আমার এটা ডিস্টার্ব করছে দেখার জন্য। এটাকে হাইড করে কিভাবে? অটো হাইড আছে না একটা? এইবার মনে হয় দেখতে পাবো আমরা। অপশনে যাই। এইখানে দেখেন একদম জেনারেলি নিচে একটা অপশন আছে। হ্যাঁ, স্টার্ট আপ অপশনস। অর্থাৎ আমরা ক্লিক করলেই কোন দৃশ্যটা দেখতে পাবো, এটার অপশনটা এখানে। হ্যাঁ, এখানে প্রথমেই দেখা আছে দেখেন, শো দ্য স্টার্ট স্ক্রিন হোয়েন দিস অ্যাপ্লিকেশন স্টার্টস। এটা চেকমার্ক দেওয়া আছে বিধায় আমরা ওইটা দেখতে পাই। এটা যদি আমরা তুলে দিই তাহলে ওটা আর দেখা লাগবে না। আমরা আবার ওপেন করি। আমরা যদি এইখানেই টাস্কবার থেকে ওপেন করি, একই কথা, ওপেন করাই হবে। দেখেন ওই স্ক্রিনটা আর আসছে না, ওইটাকেই বলে ব্যাক স্টেজ ভিউ। ওকে, আমরা এই বিষয়টা জেনে গেলাম। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটা হলো যেটা ফাইল কখন হয়। আসলে এটা এখন কিন্তু দেখেন এখানে একটা নেম আসছে ডকুমেন্ট ওয়ান নামে, এটা বাই ডিফল্ট। এটা কিন্তু সেভ করা নাই। আমরা যদি এটা ক্লোজ করি, ক্লোজ হয়ে চলে যাচ্ছে, এটা কোথাও খুঁজে পাবো না, কারণ এটা এখনো ফাইল হয়নি। অর্থাৎ এটার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে মাত্র। আমরা যদি কোনো কিছু এখানে লিখি, দেখেন আমরা কিছু লেখার চেষ্টা করি, অনেক কিছু লিখে ফেললাম মুহূর্তে, না? এই লেখাগুলা যদি আমরা এখন সেভ না করে ক্লোজ করতে চাই, তখন কিন্তু সে দেখাবে যে এটা কি আপনি সেভ করে একটা ফাইল বানাবেন, হতে পারে। তাহলে আমরা ইয়েস করতে হবে এবং এখানে মোর অপশনে গিয়ে যেখানে আমরা এটা সেভ করতে চাই সেখানে সেভ করতে পারবো। ধরে নিলাম আমরা যে ডেস্কটপে এরকম এই প্রথম সেন্টেন্সটা সে নাম হিসেবে নিয়ে নিয়েছে, এটা আমরা অন্য কিছু নাম দিয়েও সেভ করতে পারি, সাপোজ 1 2 3 ইত্যাদি। ইয়েস দিলে সে সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওই বিষয়টাও আমরা জেনে গেলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো যে আহ, এর একদম শুরু থেকে সবগুলোর যে দৃশ্যপট কোনটাকে কি বলে এটার জানার বিষয়। যেমন প্রথম আমরা যদি টপ লেফট হ্যান্ড কর্নার থেকে শুরু করি, এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন। এটা সবার আইকনগুলো একরকম নাই, এটা ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু এটা নর্মালি সবার থাকার কথা। এইটা এইটা একটা মজার জায়গা। এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস অ্যাক্সেস টুলবারের শেষে দেখবেন যে এরকম একটা ড্রপ ডাউন অ্যারো আছে। এটাতে ক্লিক দিলে এখানে একটা মেনু পাওয়া যায়। এখানে যেগুলো যেগুলো চেক মার্ক দিবেন আপনি সেগুলোই থাকবে। আপনি যদি সব তুলে দেন, থাকবে না। আবার যদি নতুন কিছু, যেমন এটা যেটা ছিল না, ড্র টেবিল, এটা আনেন, থাকলো, নতুন যোগ হয়ে যাবে। ইভেন আপনি যে কোনো আইকন এদিক থেকে আমরা কাস্টমাইজ করে ওখানে নিতে পারি। আমরা যেমন ধরুন এই এই ধরনের, দেখছেন, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, এই অপশনটা পুরোটাই এখানে চলে আসছে কিন্তু, দেখছেন? খুব সহজ একটা বিষয়। আবার যদি আমরা এটা না রাখতে চাই, আবার এখান থেকে রাইট ক্লিক করে রিমুভ করা যেতে পারে। তাহলে কুইক অ্যাক্সেস টুলবারটা খুব গুরুত্বপূর্ণ অনেক সময়। যাদের কাজের ভিড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু টুলস মাঝে মাঝেই দরকার হয়, অথচ এই মাঝখান থেকে খুঁজে পেতে পেতে দেরি হয়, ঝামেলা মনে হয়, তাদের কিন্তু তারা কিন্তু এইভাবে নিজের একদম প্রয়োজনীয় টুলগুলো সাজিয়ে রাখতে পারেন। যেমন বারবার প্রিন্ট দিতে হয়, আমি এই যে কাজটা এখানে করে রেখেছি, প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট, আমি এখানে ক্লিক দিলে প্রিন্ট অপশনে চলে যেতে পারি। এইভাবে সেভ বাটনটা আমি রেখেছি, রিডু আন্ডু রেখেছি, এই বিষয়গুলো এরকম। আচ্ছা, এটা গেল। এরপরে যে মেনুটা আসছে, এই মেনুটা দেখেন, এটাই কিন্তু মূল মেনু। হ্যাঁ, এই মেনুর সঙ্গে অনেকগুলো ট্যাব আছে দেখেন, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলো অনেকগুলো। আমি এক জায়গায় ক্লিক দেওয়ার কারণে একটু হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই
ট্যাগগুলোর প্রত্যেকটার আন্ডারে অনেকগুলো গ্রুপ আছে। যেমন এখন আমরা হোমে আছি, হোমের আন্ডারে দেখেন অনেকগুলো গ্রুপ। যেমন প্রথম গ্রুপটা হলো ক্লিপবোর্ড, তারপরে গ্রুপটা হলো সরি তারপরেরটা হলো ফন্ট, তারপরেরটা হলো প্যারাগ্রাফ, তারপরেরটা হলো স্টাইলস। এরকম মোট কয়টা গ্রুপ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা গ্রুপ। এভাবে ইনসার্টে গেলে আমার মনে হয় সবচেয়ে বেশি গ্রুপ হলো ইনসার্টে। গুনার চেষ্টা করতে পারেন, 1 2 3, হ্যাঁ 4 5 6 7 8 9টা গ্রুপ এখানে আছে। গ্রুপ চেনার উপায় আসলে এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন আপনারা, আমি চেষ্টা করি আপনাদেরকে আহ, এঁকে দেখানোর। এই যে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, হ্যাঁ এখানে একটা লাইন, এভাবেও চেনা যায় গ্রুপ। হ্যাঁ, আবার আপনি এইভাবেও দেখতে পারেন, যেখানে নিচে নাম আছে একটা করে, পেজেস, টেবলস, ইলাস্ট্রেশনস, মিডিয়া, লিঙ্ক, কমেন্টস, এরকম এভাবে অনেকগুলো, মোট 9টা গুনতে পারেন। আচ্ছা, এরপরে আসেন আমরা ডিজাইন গ্রুপে যাই। ডিজাইনে গেলেও এরকম অনেকগুলো আছে, আলাদা আলাদা গ্রুপ। ডিজাইনের গ্রুপ কম, হ্যাঁ। তারপরে লেআউট আছে, লেআউটেও বেশ কিছু গ্রুপ আছে। এরপরে রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, হেল্প। সবগুলো আমাদের সবসময় দরকার হয় না, সবগুলো দেখানো খুব মুশকিল, এবং আসলে এগুলো তো সাগরের মতো। আমরা যেগুলো সবসময় দরকার মনে করি সেগুলি দেখানোর চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি, আমাদের প্রয়োজনীয় টুলগুলো। তো এখন আমরা যেটা কাজ করব সেটা হলো যে প্রত্যেকটা আহ, যে টুলবারের যে গ্রুপগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব, যে প্রয়োজনীয়, বিশেষ করে প্রয়োজনীয় জায়গাগুলো। তার আগে দেখে নিই আমরা টপ রাইট হ্যান্ড কর্নারে যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে দেখেন মিনিমাইজ করা বা রিস্টোর ডাউন। হ্যাঁ, এটা মিনিমাইজ, এটা রিস্টোর ডাউন। মিনিমাইজ করলে একেবারে টোটালটা নিচে চলে যায়, রিস্টোর ডাউন করলে একটু ছোট হয়। এটা যে যেভাবে একবার রাখে সর্বশেষ সেইভাবে আবার ওপেন হয়, এটার স্বভাব হলো এই। আর এটা হলে তো ক্লোজই হয়ে গেল। ওকে, আমরা আপাতত ক্লোজ একবার করেই দেখালাম যে কিভাবে ক্লোজ হয়। ওকে, দেখেন সর্বশেষ যেটা যে অবস্থা ক্লোজ হয়, আবার নতুন করে ওপেন করলে আবার ওইভাবে ওপেন হয়। ওকে, এবার ফুল ভিউ আসেন। তাহলে এইটা গেল। এরপরে নিচে একদম ডান দিকে আসেন, কিছু টুল আছে। এখানে দেখেন রিড মুড, এটা হলো প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউট। হ্যাঁ, এই বিষয়গুলো দেখা দেখির জন্য, হ্যাঁ। এরপরে এখানে জুম অপশনটা আছে, দেখেন এখানে নর্মালি 100 দেওয়া থাকে। আমরা যদি চাই এটাকে ড্র্যাগ করে ছোট বড় করতে পারি। এটা বড় যদি করেন একদম 500%, 500%, এবং ছোট ছোট সবচেয়ে ছোট হয় মনে হয় 10%, যে 10% হয়েছে। আচ্ছা, কিছু লেখা লিখে রাখি আমরা, তাহলে সুবিধা হবে। আমরা আবার লিখি, আহ, একটু লিখে রাখি, তাহলে লেখা থাকলে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, লেখা একটু বেশি করে লিখি, হ্যাঁ? অনেক লিখেছি, এবার অন্তত 2 3 পৃষ্ঠা যেন হয়, নাকি এখন 1 পৃষ্ঠা? আচ্ছা, এটা কপি পেস্ট করলেই হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, যে জন্য বেশি পেজ করে নিলাম আমরা। এইখানে দেখেন একটা এই যে রিড মোড আছে, এই রিড মোডে ক্লিক দিলে যেটা হবে সেটা হলো যে ঠিক একটা বইয়ের পাতার মতো আর কি। এটার লেখাজোখা কিছু করার সুযোগ থাকবে না, শুধু পড়ার জন্য এই অপশনটা সুন্দর। আপনার যদি কোনো কারণে একটা বড় ফাইল বা ছোট ব্যাপার না, পড়ার প্রয়োজন হয়, আপনার এই মুডটা আপনার পড়ার জন্য সহজ হবে। আপনি এখানে একটা অ্যারো দেখতে পাবেন, যদি অনেকগুলো পেজ হয় তাহলে 1 বাই 1 দেখেন 49টা পেজ হয়ে গেছে। আমি অনেকগুলো কপি পেস্ট করে একটা বড় ফাইল করে ফেলছি। 1 বাই 1 আপনি দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। ওকে, আর পড়তে থাকবেন। আচ্ছা, মাঝখানেরটা আমরা নর্মালি যেটা দেখি সেটাই, এটাকে প্রিন্ট লেআউট বলে। আর সর্বশেষ একটা আছে ওয়েব লেআউট, অর্থাৎ এটা যদি ওয়েব পেজে এই লেখাগুলো আপলোড করা হয় তাহলে কেমন দেখাবে সেটা এখানে দেখানো যাচ্ছে বা দেখা যাচ্ছে।
ওকে, এইটা 3 মোড অন্যখানেও পাওয়া যাবে, আমরা দেখার চেষ্টা করবো যদি সুযোগ পাই। আচ্ছা, আরেকটা অপশন দেখেন, নিচে বাম পাশে দেখেন, এই ফাইলটাতে মোট কতগুলো পৃষ্ঠা এবং কতগুলো ওয়ার্ড আছে সেটা দেখাচ্ছে। ওয়ার্ড কতগুলো দেখাচ্ছে দেখেন, 55,409টা ওয়ার্ডস। আমরা নর্মাল ভিউয়ে গেলে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা একটা করে দেখি আমাদের মেনু বারের এক একটা ট্যাব কি বলে। বিশেষ করে ফাইলে গিয়ে কিছু কাজ আছে যেটা আমাদের দেখে রাখা ভালো, যে জন্য আমরা দেখব। প্রথমত আবার যাই, ফাইলে ক্লিক দিলেই এই স্টেজ ব্যাক স্টেজ ভিউটা আসে। এখানে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিলে নতুন ডকুমেন্ট ওপেন হয়। এখানে আবার অনেকগুলো ডিজাইন বা টেমপ্লেট দেওয়া আছে, এগুলো আপনার কাজে লাগানোর প্রয়োজন হতে পারে। এটা একটু দেখে নিই। অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, আপনি যদি ক্যালেন্ডার বানাবেন কিনা, একটা বই ডিজাইন করবেন কিনা, একটা ফ্লায়ার ডিজাইন করবেন কিনা, হ্যাঁ, একটা দাওয়াতপত্র বা ইত্যাদি অনেকগুলো, ইভেন সিভি, এরকম অনেকগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে। আপনার যেমন অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর টেমপ্লেট দরকার হয় অনেক সময়। তো এই বিষয়গুলো আমরা একটা দেখতে পারি। এগুলো আসলে নাড়বেন চাড়বেন, প্রচুর নাড়বেন, দেখবেন যে খুব ইজি হয়ে গেছে এবং আপনার সবকিছু দরকারও নেই, আবার একটু মজা পাবেন এগুলো নাড়লে। দেখবেন যে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইনওয়ালা কিছু এখান থেকে পাওয়া যায়। তো আমরা আবার ফাইলে যাই, ব্যাক করে আবার ফাইলে যাই। ফাইলে এই বিষয়টা আছে, এখানে হোমে যেগুলো আছে সেটা হলো যে নিচে এই টেমপ্লেট গুলোর নিচে দেখেন রিসেন্ট এবং পিন্ড। রিসেন্ট অর্থাৎ সম্প্রতি যেই ফাইলগুলো খোলা হয়েছিল সেগুলো এখানে দেখাবে, এবং কোন ফাইল পিন করা, দেখেন এরকম পিন করে রাখা যায়। আমি অনেকগুলো ফাইল হয়তো ক্রমান্বয়ে খুলি, এই শত শত ফাইল খুলতে পারি আমি, কিন্তু আমার প্রয়োজনীয় ফাইলগুলো যেন আহ, আপনার কোন ফোল্ডারে কোনটা রাখছি এটা একটা করে ফোল্ডার খুলে খুলে দেখা না লাগে, সেই জন্য এখান থেকে কিন্তু পিন করা থাকলে খুব সহজে সে ফাইলে ঢোকা যায়। এটা একটা সুবিধা। আচ্ছা, নিউয়ে আসলে আমরা কি পাই এটা দেখলাম। নিউয়ে আসলে নতুন একটা ফাইল ওপেন করা, ব্ল্যাঙ্ক ফাইল, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা টেমপ্লেট সহ। আচ্ছা, ওপেনে গেলে আমরা ওই পুরাতন যে ফাইলগুলো আছে সেগুলো ওপেন করা। এইখানে একটা অপশন দেখেন, গেট অ্যাডিনস, এটা প্রয়োজন নাই, এটা ঝামেলাপূর্ণ, আমাদের জন্য এখন হিজিবিজি লাগবে। ইনফোটার কিছু জানা দরকার আছে। ইনফো হলো প্রথমত দেখেন প্রোটেক্ট ডকুমেন্ট। আপনি যদি এই ডকুমেন্টটা প্রোটেকশন দিয়ে রাখতে চান, দেখেন এখানে আবার অনেকগুলো অপশন আছে, সবগুলো দরকার নাই এবং সহজে ক্লিক দিবেন না, ঝামেলায় পড়ে যাবেন। এখানে একটা অপশন আপনার জানা জরুরি এবং ভালো, আপনার ফাইলটাকে সিকিউরড রাখার জন্য পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। এটা অবশ্য অন্যখান থেকেও রাখা যায়, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এখানে যদি ক্লিক দেন, দেখেন আপনি একটা পাসওয়ার্ড লিখেন, আমি একটা লিখলাম আর কি, ওকে, এবং 2বার চাইবে, আবার সেম পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, যদি আমরা এটা সেভই করি নাই, তাই না? আমরা যদি সেভ করি, করলাম, হতে পারে যে আমরা কোথাও রাখলাম আর কি। ওকে, মাই ডকুমেন্টসে রাখি, মাই ডকুমেন্টস বলে অভ্যস্ত হয়ে গেছি, এখন শুধু ডকুমেন্টস বলা হয়। এখন এটা যদি ক্লোজ করি আমরা, দেখেন যে এটা আবার নতুন করে ওপেন করা সহজ হয় কিনা। ফাইলটা আমরা কি নামে সেভ করেছিলাম, একটা বড় নাম ছিল সম্ভবত, এই যে এটা। হুম। দেখেন পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ফাইল আর খুলবে না। যেহেতু আমি পাসওয়ার্ড দিয়েছি আমার প্রয়োজনে, আমার সিকিউরিটির জন্য, এই ফাইলটা আমি কাউকে দেখাতে চাই না, কাজেই আমি কেবল এটা খুলতে পারবো। এটা যদি অন্য কেউ খোলার চেষ্টা করে পারবে না, যেহেতু সে পাসওয়ার্ড জানে না। যদি আপনি জানিয়ে দেন যে ভাই অমুক ফাইলটা অমুক জায়গায় আছে, পাসওয়ার্ড হলো এই, তাহলে তো সে খুলতে পারবেই। তো এটা একটা অপশন, এটা জরুরি অপশন। আচ্ছা, ইনফোতে আরো কিছু দেখার বিষয় আছে। আচ্ছা, রিড অনলি মোড আছে এখানে একটা, হ্যাঁ, এইটা সহজে ক্লিক দিতে যাবেন না, রিড অনলি অন্য জায়গায়ও আছে, আমি সেটা দেখাবার চেষ্টা করব। এখানে দিলে একটু খুলতে অনেক সময় ঝামেলা হয়, অর্থাৎ ডবল প্রোটেকশন পেয়ে যায় আর কি। ফলে আপনার যদি এ ব্যাপারে দখল না থাকে, ফাইলটা আর ওপেন করাটা আপনার জন্য ঝামেলা হবে। ওপেন হবে, রিড অনলি মোডে ওপেন হবে, আপনি কিছু করতে পারবেন না, কাজে এটা আমরা নর্মালি ক্লিক দিব না। তো এই ফাইলটার প্রপার্টিজ বলে একটা কথা আছে, এটা দেখার
খুব একটা কিছু আমরা বুঝবো না। তারপরও যেমন অথর অর্থাৎ এই মাইক্রোসফট অফিস যখন ইনস্টল হয় এই নামটা দেয়া ছিল বিধায় এই নামটা আসছে, এটা অটো আসবে। এখানে আপনার কোম্পানির নেম, হাইপার লিঙ্ক কোনো আছে কিনা, এটার ম্যানেজার কে, কোম্পানির এই ফাইলটার এক্সট্রা এই ডকুমেন্টের কোনো টাইটেল আছে কিনা ইত্যাদি, এগুলোর সব আমাদের জাস্ট দেখে রাখা, জানিয়ে রাখা যে অপশনগুলো আছে। এই অপশনটা আমরা প্রপার্টিসে পাই, আসলে অন্যভাবে পাই। তো ওকে, এখানে আর দেখার তেমন কিছু নাই। ওকে, এগুলা জটিল জিনিস, এগুলা গ্রামার চেক, অ্যাক্সেসিবিলিটি ইত্যাদি। আচ্ছা, সেভ অপশন এবং সেভ এস। সেভ এস, সেভ অপশনটা আসলে সহজ। একটা ফাইল ক্রিয়েট করা আছে, কোনো একবার সেভ করা হয়েছে, সেটাকে বারবার লিখে চেঞ্জ করে আমরা সেভ অপশন টিপ দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করি। অর্থাৎ আমি যে চেঞ্জটা করলাম সেটাকে আমি সেভ করে ফেললাম। কিন্তু সেভ অপশনটা কি, এটা হয়তো অনেকে জানেন না। সেভ অপশনটা হলো একই ফাইল অন্যভাবে সেভ করে রাখা। হতে পারে অন্য নামে একই জায়গায়, অথবা অন্য নামে অন্য জায়গায়, অথবা সেম নামে অন্য জায়গায়। তিন ভাবেই করা যায়। আমরা এই আমরা ডকুমেন্টসে এই ফাইলটা সেভ করেছিলাম, ওই নামই যদি আমরা রাখতে চাই কিন্তু অন্য জায়গায় ফাইলটা দ্বিতীয় আরেকটা কপি রাখতে চাই, দেখেন সেম নাম নিয়ে রেখেছে, আমরা হতে পারে যে অন্য একটা জায়গায় গিয়ে এটাকে আবার সেভ করব। এটার কারণে আমরা এই কাজটা করতে পারবো। তো এতটুকু এই সেভ এজ এর কাজটাই। আচ্ছা, সেভ এজ এর আরেকটা অপশন দেখে যেটা মজার, সেটা হলো এই ফাইলটা এখন আমরা তো ওয়ার্ড ফাইল, তাই না? মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল। এইখানে সেভ এজ এ গেলে সেভ এজ টাইপ লেখা আছে, দেখেন এখানে বাই ডিফল্ট ওয়ার্ড ডকুমেন্ট। এটাকে ক্লিক দেন, বিশাল এক মেনু, এটা অনেকগুলো আছে, সবগুলো আমাদের দরকার নেই। আমি দুইটা জিনিস কমপক্ষে দেখাবো। একটা হলো পিডিএফ। আমরা ওয়ার্ড ডকুমেন্ট কখনো পিডিএফ করতে চাই, অনেকে হয়রান হয়ে যায় যে এটা পিডিএফ করবো কিভাবে, কনভার্টার খুঁজি, ওয়েবসাইটে খুঁজি যে এটা ভাই কেমনে করবো, ইদানিং তো চ্যাট জিপিটি হয়েছে ভাই, জিজ্ঞেস করা ইত্যাদি। এটা আসলে কিচ্ছু না। সেভ এজ যদি পিডিএফ করেন, একই নামে অথবা ভিন্ন নামে, একই জায়গায় অথবা ভিন্ন জায়গায়, আমরা ডকুমেন্টসে দেখালে এই সেম নাম, ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ প্রুভ ইউর পয়েন্ট, এই সেম নামে যদি শুধু পিডিএফ করে দিই সেভ হয়ে যাবে। দেখেন একটা পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটা একটা অপশন, আমরা পিডিএফ ফাইল কিভাবে তৈরি করি এটা সেভ অপশনে গেলে আমরা জানে ফেলতে পারি, জেনে গেলাম আমরা। ওকে, এটা আমরা প্র্যাকটিস করব এবং দেখে নিতে যদি অসুবিধা হয় আমরা জানাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, বা জিজ্ঞাসা থাকলে আর কি। ওকে, ফাইলে আর একটু দেখার কিছু আছে কিনা দেখি। প্রিন্ট, প্রিন্ট অপশনটা অন্যভাবে আসা যায়, কিন্তু এখানে ফুল অপশনটা আছে প্রিন্টের। হ্যাঁ, প্রিন্টের এখানে শুরুতেই কয় কপিতে প্রিন্ট নেবেন সেটা আছে। প্রিন্ট দিলে তো কমান্ড পেয়েই গেল। এইখানে দেখেন ইন্ডিডেক্স প্রিন্টার, এইখানে যদি পিডিএফ করে রাখা যেত আমরা তখন হয়তো পেতাম ইত্যাদি। অন্যান্য যে প্রিন্টার গুলো কখনো এখানে কানেকশন দেওয়া আছে সেগুলোকে সে দেখাচ্ছে। ওকে, তাহলে সেই প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট দিতে হবে, না হলে প্রিন্ট নেবে না। প্রিন্ট অল পেজেস বাই ডিফল্ট দেওয়া থাকে, অর্থাৎ আপনার পেজ এখানে যদি 10-12টা থাকে, আপনি চাচ্ছেন যে প্রথম দুইটা বা ইত্যাদি, তাহলে অল পেজেস দিবেন না, কাস্টমাইজ করবেন, বা অনলি অড পেজ, অনলি ইভেন পেজ। হ্যাঁ, আর কাস্টম প্রিন্ট দিলে আপনাকে পেজ নাম্বার লিখিয়ে দিতে হবে যে আমি এত কিছু বুঝি না, আমার 4 নম্বর পেজটা প্রিন্ট চাই। তাহলে সে ঠিক 4 নম্বর পেজটাতে গিয়েই ওই পেজটাই প্রিন্ট করবে ইত্যাদি। এই কাজটা হলো এই। আচ্ছা, প্রিন্টারের অপশন একটা, আমরা কখনো কখনো কাগজ নষ্ট করতে চাই না, বা ড্রাফট ড্রাফট প্রিন্ট নিতে চাই, এই জন্য কাগজ দুই পিঠে প্রিন্ট নিতে চাই। এখানে ওয়ান সাইডেড দেয়া আছে বা বাই ডিফল্ট, এটা আমরা কিন্তু বোথ সাইড নিতে পারি। হ্যাঁ, আবার অনেকগুলো প্রিন্টারের উপর নির্ভর করে, যেগুলো প্রিন্টার বাই ডিফল্ট সেটিং আছে সেগুলো নিয়ে নিবে, কিন্তু কিছু প্রিন্টার আছে যে ডুয়েল সেট করা যায় কিন্তু ম্যানুয়ালি, সেটার জন্য এখানে আলাদা অপশন আছে। আচ্ছা, এখানে একটা অপশন দেখেন কোলেটেড, এটা 1 2 3 1 2 3 এইভাবে দেখাতে আছে। অর্থাৎ আপনি যখন এখানে দেখেন কপিস, 1 কপি দিলে তো 1 2 3 শেষ, অর্থাৎ এটা দেখাচ্ছে, বোঝাচ্ছে যে আপনার সাপোজ 3টে পেজ আছে, তাহলে সে প্রথম পেজটা আগে প্রিন্ট দিবে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর। এভাবে যদি এখানে 2 বা 3 করেন, সাপোজ 2 করলেন, তাহলে 1 2 3 হবে, আবার 1 2 3 হবে। কিন্তু এখানে যদি আপনি আনকোলেটেড দেন তাহলে কি হবে, 3টা পেজ আছে ধরে নিচ্ছি আমরা, বা 2 কপি করে দিব বা 3 কপি করে দিব, তখন সে কি করবে, প্রত্যেকটা পেজ
কত কপি করে চাচ্ছেন, সাপোজ এখানে 3 কপি করেই চাচ্ছি, সে 3টা আগে দিয়ে ফেলবে। 1 নম্বর পেজ আগে 3টা দিবে, তারপর 2 নম্বর পেজ 3টা দিবে, তারপর 3 নম্বর পেজ 3টা দিবে, এইভাবে হবে। এটা জাস্ট প্রিন্টারের অপশন বিভিন্ন, মানে এটা একটা জানার বিষয়। এটা হলো পেজটা, দেখেন এখানে পোর্ট্রেট হিসেবে আছে, অর্থাৎ উপরে নিচে লম্বা, যে এটাকে পোর্ট্রেট সাইজ বলে। আর যদি ল্যান্ডস্কেপে দেন, দেখেন যে ডানে মায়ে লম্বা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসছেন যেটা, সেটা হলো পেজ সাইজ। আমাদের যে সাদা কাগজগুলো দিয়ে আমরা প্রিন্ট করি সেগুলো নর্মালি A4 সাইজ থাকে। A4 সাইজ দিলে ঠিক ঠিক আসবে, আপনি যেভাবে লেআউট করছেন ঠিক সেভাবে প্রিন্ট আসবে। যদি আপনি সেটা লেটার সাইজের কাগজ হয় তাহলে অবশ্যই লেটারে যাবেন। এই লেটার সাইজে এবং A4 এর দেখেন একটু তফাৎ আছে। এটা 8.27, অর্থাৎ এই যে খাটোর দিকে একটু কম ওটার থেকে, লেটারের থেকে, কিন্তু লম্বার দিকে একটু বড়। এটা কিন্তু লম্বার থেকে একটু কম, অর্থাৎ 11। আর আহ, যে উইডথ উইডথ হলো 8.5, 8.5, এটা একটু বেশি। আবার সবচেয়ে বেশি বড় যেগুলো আমাদের নর্মালি দরকার হয়, যেমন জমির দলিল বা এই ধরনের কোনো ডিড, এগুলোর জন্য লিগ্যাল পেজ দরকার হয়, লিগ্যাল, সেক্ষেত্রে লিগ্যালটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, মার্জিনের ব্যাপারটা একটু দেখে নেওয়া যেতে পারে, এটা যদি আমরা ভিতরে দেখবো, আমরা যতটুকু পাচ্ছি দেখাই দিচ্ছি আর কি, কারণ ওয়ার্ডের আমরা ক্লাস কম রেখেছি, যতটুকু লোড দিতে পারি আপনারা নিতে পারেন। আর সমস্যা নাই, যেহেতু আশা করি রেকর্ড হচ্ছে, এটা পরে আপনারা আবার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ক্লাসটা, টেনশন করবেন না। আচ্ছা, এইখানে একটা অপশন দেখার বিষয়, সেটা হলো যে এক পেজে প্রিন্ট নেবেন নাকি 2 পেজ, অর্থাৎ একটা কাগজে 2টা পেজ, তাহলে ছোট ছোট করে হবে আর কি। হ্যাঁ, তা এখানে যেহেতু একটা পেজই আছে তো বোঝা যাচ্ছে না যে আসলে আহ, এটার ইয়াটা কি, হাকিকতটা কি। আমরা যদি অনেকগুলো পেজ এখানে করি, হ্যাঁ, এটা কি ল্যান্ডস্কেপ হয়ে আছে মনে হয়। আচ্ছা, লেআউটটা কিন্তু এখান থেকে করা যায়, এই যে আমরা এটা একটু দেখে নিতে পারি, পেজ সেটআপ দেখেন। প্রিন্টে গেলে যেমন যে লেআউটটা, এখানেও কিন্তু এরকম লেআউট দেখুন। পেজ, এই যে লেটার সাইজ, হ্যাঁ, A4 A5 সবগুলো এখানে আছে। তো লেআউট, যেমন আমরা ল্যান্ডস্কেপ করেছিলাম বা পোর্ট্রেট করেছিলাম, সেগুলো আছে এখানে। তারপর এই যে এটা এখানে, হ্যাঁ, এই যে পোর্ট্রেট করে নিলাম, ল্যান্ডস্কেপ ছিল। মার্জিন গুলো, এখানে দেখে নিতে পারি, টপে 1 ইঞ্চি রাখা, লেফটে 1 ইঞ্চি রাখা, সবগুলো বাই ডিফল্ট 1 ইঞ্চি করে রাখা। এইভাবে ওকে দিলে সে ওইভাবে কিন্তু পেজটা ডিজাইন হয়ে যাবে, মানে সাজানো হয়ে যাবে। এখন আমরা যদি আবার এখান থেকেও যেতে পারি, এই যে আমি বলেছিলাম যে আমি এখানে প্রিন্ট অপশনটা রেখেছি, প্রিন্টার দেখলাম, প্রিন্ট দেখলাম। শেয়ার আমাদের দরকার নাই, শেয়ার অপশনটা জটিল, এটা অনলাইন সার্ভিস যারা নেয় তাদের দরকার। আমাদের 365 ছাড়া এরকম শেয়ারিং এর অপশন খুব কম আছে, বা নাই বললেই চলে। কোয়েল লাগে। ওকে, আমরা যেটা দেখছিলাম সেটা হলো পেজ লেআউট। হ্যাঁ, লেআউটটার পোর্শনটা এখানেও আছে, সেটা আমরা পরে দেখবো। মূলত আমরা ফাইল অপশন গুলো খুঁজছিলাম। এক্সপোর্টে গেলে যেটা হয় সেটা হলো যে PDF করার সুযোগ এখানে আছে আবার। হ্যাঁ, এটা অলরেডি দেখে ফেলেছি আমরা অন্যভাবে। আচ্ছা, এরপরে আসছে হোম মেনু। হোম মেনুতে অনেকগুলো দেখেন, ক্লিপবোর্ড নামে একটা গ্রুপ আছে। ক্লিপবোর্ডে এখানে কপি পেস্টের বিষয়টা আছে, যেমন এটা আরেকটা হলো ফরম্যাট পেইন্টার, এটা আরেকটা নতুন টুল, অনেকের কাছে এটা হতে পারে। এটা আমরা কাজের সময় দেখবো, এখন ডিটেলসে যাব না, আমরা সময় অনেক চলে গেছে তো, আমরা একটু দ্রুত আগাবো এখন। এরপরে আছে ফন্টের গ্রুপ। ফন্টের গ্রুপ, আমরা জানি যে এই লেখাগুলোকে, লেখার যে স্টাইল গুলো, সেগুলো এক একটা স্টাইলকে ফন্ট স্টাইলে নিয়ে যেতে হয়, অর্থাৎ এটাকে একটাকে ফন্টের নামকরণ আছে। যেমন এই ফন্টটার নাম হলো ক্যালিব্রি বডি। হ্যাঁ, এই ফন্ট গুলো অনেক ধরনের আছে, আমরা এখানে যদি দেখতে চাই ফন্ট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, দেখেন এটা দেখতে যেমন, ঠিক তেমন এখানে ক্লিক দিলে সেই রকমই লেখাটা হবে। তাহলে ফন্টের নতুন নতুন ডিজাইনের ফন্ট এখানে দেয়া আছে, আমরা যেটা চাই, যেমন আমার ভালো লাগে আমি তেমনি ক্লিক দিলেই কিন্তু সিলেক্ট করে নিতে হবে, আগে আগে সিলেক্ট করে নিয়ে আমরা এই কাজটা করতে পারি। তারপর ফন্টের সাইজ বড় বড় ছোটর জন্য এটা ক্লিক দিলে বড় হবে, এটা ক্লিক দিলে ছোট হবে। কিন্তু আমরা যদি
ম্যানুয়ালি করতে চাই তাহলে কিন্তু ডিরেক্ট সাপোজ এখানে 28 করব, একবারে 28 হয়ে গেল। হ্যাঁ, আবার ছোট করে ফেলি। এই ফন্টের অনেকগুলো কাজের মধ্যে আরেকটা হলো, এইটা একটা গুরুত্বপূর্ণ টুল, এটা হলো চেঞ্জ কেস বলে এটাকে। হ্যাঁ, আমরা এই লেখাটুকু অন্য ফন্টে নিই তাহলে আমরা ইয়েটা বুঝতে পারবো। এইটার কাজ হলো, এখানে দেখেন আমরা যেই লেখাগুলো পাচ্ছি এটাকে সেন্টেন্স কেস বলে। অর্থাৎ নর্মাল সেন্টেন্স লিখতে গিয়ে আমরা কি করি, প্রথম শব্দের প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার লিখি এবং বাকিগুলো সব স্মল লেটার। এরপরে কোনো ওয়ার্ড যদি মানে নেম হিসেবে রাখা হয় তো সেটা তো ক্যাপিটাল দিয়ে শুরু হতে পারে, বা কোনো কাজের নাম অনেক সময় লেখা হয় ভাবে, সেটা অন্য জিনিস। কিন্তু নর্মালি এটাকে বলে সেন্টেন্স কেস। এখন আমরা যদি চাই এখানে সবগুলো স্মল লেটারে নিব, লোয়ার কেস। হ্যাঁ, লোয়ার কেসে নিলে কোনো লেটারই আর এখানে ক্যাপিটাল থাকবেই না, টোটালি স্মল লেটার হয়ে যাবে। এছাড়া আরেকটা অপশন হলো আপার কেস, এটা সবগুলোই আপার হয়ে যাবে। আচ্ছা, এরপরের অপশনটা দেখেন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে এখানে এই অপশনটাতে। এরপর এটা টুগল কেস, এটা আল্লাহ জানেন কি জন্য দরকার। এটা মানে দুষ্টামি করা ছাড়া আমি আর কোনো কাজ এই পর্যন্ত খুঁজে পাইনি, জানি না এটা কেন করা হয়। আর যে কারণে করা হোক, অপশনটা আমরা জেনে রাখলাম। হ্যাঁ, এটা টুগল কেস। অর্থাৎ আপনারা যদি আমরা নর্মালি যদি প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে নেই তাহলে কি করি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটা ঠিক উল্টা দিক হলো টুগল কেস। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে আসছে যেটা, সেটা হলো এই অপশনটা আমরা, আচ্ছা ওইটা পরে দেখি আমরা। এখানে দেখেন একটু আপনার আর্টিস্টিক কিছু কাজ দেয়া, অর্থাৎ গ্রাফিক্স এর কিছু কাজ দেয়া, যেমন এটা নর্মাল ফন্ট, নর্মাল লেখাপত্র ইত্যাদি। আমরা যদি এটা নর্মালি সেন্টেন্স কেসে নিয়ে যাই, আবার এখানে দেখেন সুন্দর সুন্দর কিছু অপশন দেয়া আছে এখানে। এগুলো দেখেও যদি আপনি ক্লিক দেন ঠিক ওই রকম হবে। অথবা এটাকে কাস্টমাইজ করতে চান, যেমন আউটলাইন অর্থাৎ বর্ডার আর কি, ওই লেখাটার বর্ডারের রংটা কেমন হবে সেটাকে আমরা চয়েস করতে পারি। হ্যাঁ, তারপর এরপরে কি আছে, শ্যাডোটার রং কি হবে বা শ্যাডোটা কেমন হবে সেটাকে এখানে চয়েস করতে পারি। হ্যাঁ, ইনার সাইডে নাকি আউটার সাইডে ইত্যাদি। এরপরে আসছে অপশন এখানে গ্লো হবে কিনা, লেখাটা একটু গ্লো হয়ে চারপাশে গ্লো হয়ে যাটা বুঝতেছেন এটাই গ্লো আর কি। এরকম বিভিন্ন অপশন আছে। এরপরে ফন্টের ডিরেক্ট কালার চেঞ্জের জন্য এখানে অপশন আছে। এটা দেখেন, এটা এটা যদি আমরা অন্য ফন্টে দেখি তাও বুঝতে পারবো। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে আমরা শুধু লালে দেয়া আছে তো লাল ক্লিক করলে এমন না, এখানে যে কোনো কালার আপনার পছন্দ সেই কালারে ক্লিক দিলে সেই কালারটাই হয়ে যাবে। অর্থাৎ আমি যেটুকু সিলেক্ট করেছিলাম সেটুকুতে কালারটাকে নিয়েছে, বাকিটুকুতে নেয়নি। এখন পুরোটাই দিলাম, ওকে। এছাড়া এই একটা অপশন দেখেন, এটা হলো টেক্সট হাইলাইট কালার। অর্থাৎ আমরা অফিসিয়াল কাজে কখনো কখনো কোনো লেখাকে হাইলাইট করতে চাই। সাপোজ ইয়োর ডকুমেন্ট কথাটা আমি হাইলাইট করতে চাচ্ছি যে কোনো কারণে, এই অপশনটা কিন্তু এখানেও আসে। আমরা যখন কোনো টেক্সট সিলেক্ট করব এরকম একটা অপশন কিন্তু এখানেও ভেসে আসে, যেতে ফন্টের অনেকগুলোই এখানে এসে গেছে দেখেন। তো সেটা এখান থেকেই নেন বা ওখান থেকেই নেন। আমরা এখানে সাপোজ হলুদ হাইলাইট হিসেবে হলুদ রংটাকে ব্যবহার করলাম। হ্যাঁ, আর অন্য আরেকটু অংশ হয়তো অন্য রং করলাম, দেখি না কি করা যায়। এখানে কয়েকটা রং, এখানে কিন্তু নির্বাচিত রং, অর্থাৎ এর বেশি রং করা যায় না। হ্যাঁ, লাল করলাম। আমরা ওই কলম বিভিন্ন রঙের হলেও হাইলাইট কলম কিন্তু 3-4 রঙের বেশি হয় না, হলুদ, সবুজ, একটু লালচে এই ধরনের হয়। এখানেও এই অবস্থা। হ্যাঁ, এরকম আমরা হয়তো একাধিক জায়গায় হাইলাইট করলাম। আচ্ছা, এইটাকেই আমরা অন্য অন্য কাজও করি, যেমন এখানের একটু কাজও করি। এরকম বিভিন্ন চেঞ্জ আনলাম বিভিন্নটাতে। এখন এই পুরোটাই সিলেক্ট করে, ধরুন এটা সহ সিলেক্ট করে যদি আমরা এটাতে ক্লিক দিই, এখানে কি লিখছে দেখেন, ক্লিয়ার অল ফরম্যাটিং।
অর্থাৎ এতক্ষণ যত কিছু করছি, যত ধরনের ফরম্যাট করছি সব ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু ঘাটতেরা কিছু আছে। দেখেন এই যে হাইলাইট করলাম একটু আগে, এইটা হলো একটা মানে ঘাটতেরা টুল আর কি, এ সহজে এই কাজটা এইভাবে নিবে না। এই জন্য যেটা করতে হয়, ওকে পুনরায় নো কালার দিলে তবেই চলে যায়। এটা এভাবেও করা যায়, অথবা এই জায়গাটাকে সিলেক্ট করে নিয়েও করা যায়। হ্যাঁ, দুইভাবেই করা যায়। অর্থাৎ পার্টিকুলারলি ওকে যদি হাইলাইট থেকে মুছে না দেন, নো কালার না দেন, ও হবে না, অন্যান্য ওই ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে কাম হবে না। ওকে, এইটা একটু বেশি টাইম দিলাম কারণ এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার হয়। হ্যাঁ, আর এছাড়া এখানে দেখেন প্যারাগ্রাফে কিছু অপশন আছে, এটা আমরা পরেও দেখাবো কিছু। হ্যাঁ, প্যারাগ্রাফে কিছু জটিল বিষয় আছে, জটিল কিছু না, জটিল মনে করলে জটিল। এইখানের অপশনগুলি, স্টাইলের অপশনগুলো দেখেন, আমরা যেই প্যারাগ্রাফে ক্লিক দিয়ে রাখি, এখানে যদি ক্লিক দিই সেই স্টাইলটা চলে আসবে অটোমেটিক, আমাকে নতুন করে স্টাইল বানাতে হবে না, অর্থাৎ রেডিমেড কিছু স্টাইল। হ্যাঁ, এখানে এই স্টাইলগুলো রেডি করা আছে, আমরা যেটা চাই সেটা করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ টুল, এটা আমরা অনেক সময় খুব প্রয়োজন বোধ করি। আমরা ডকুমেন্টের শেষে চলে গেলাম, যেমন অক্সিজেন জানি কেমনে লিখি, পানি H2O না, একটু রেসপন্স করি। এই টুটা আসলে এই নরমাল থাকে না, তাই না? টুটা নিচে না থাকবে, এই স্যার নিচে নিচে থাকবে, থাকে না উপরে থাকে বলেন তো? নিচে। নিচে থাকে, গুড। এখানে দেখেন রেডিমেড করে দেওয়া আছে সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, দেন দেখেন ঠিক পানি হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা অনেক সময় আচ্ছা, টু টু দিলে দেখতে হিজিবিজি লাগছে কিনা, 4 স্কোয়ার লিখতে চাই, আমরা 42 হয়ে গেল, তাই না? এটা তো 4 স্কোয়ার হয়নি। আমরা যদি সুপার স্ক্রিপ্টে ক্লিক দিই, দেখুন 4 স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো মজার টুল, এগুলো অনেক কাজের, অনেক সময় অনেক খুব প্রয়োজন হয়। আচ্ছা, আরো কিছু টুল এখানে দেখার বিষয় আছে, দেখার আছে, যেমন আন্ডারলাইন করা। হ্যাঁ, ইটালিক করা, ইটালিক মানে বাঁকা হয়ে থাকবে আর কি, বোল্ড করা, মানে লেখাটা বোল্ড হবে, মোটা হয়ে যাবে। হ্যাঁ, ফন্ট একটু বাড়ায় নিই তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। তো এই অপশন গুলো আমরা দেখলাম। এখানে আরো অপশন আছে, যেমন স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো হলে মানে জাস্ট কাটে দিচ্ছেন। সাপোজ আপনি একটা ডকুমেন্ট, আপনার কাউকে এই ডকুমেন্টটা একটু লিখতে দিছেন, ড্রাফট লিখে দিছেন, সেটাকে একটু পাকাপোক্ত হয়তো আপনি করবেন। তো সেক্ষেত্রে কিছু লেখা মনে করলেন যে না, এটা এই লেখাটা এই সেন্টেন্সটা দরকার নাই, যেমন মাঝখানের এই সেন্টেন্সটা দরকার নাই, তখন আপনি কলম দিয়ে হয়তো কেটে দেন। আপনি যদি এটা সফট কপি আপনাকে দেয়, আপনি এখান থেকে কিন্তু এইভাবে কেটে দেখাতে পারেন যে আপনার এই লাইনটা দরকার নাই। আচ্ছা, এটা অনেক সময় মানে কিভাবে বলবো, যে ডবল রেগে যেতে পারেন যে না, দুইটা লাইন দুইবার কেটে দিই, ডবল স্ট্রাইক থ্রু আছে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন, এটা আবার ওখানে ডাইরেক্ট পাবেন না। তাহলে দেখেন এইখানে যে অপশন গুলা, এখানে কিন্তু জায়গা ধরে নাই আসলে, যেই গ্রুপের টুল গুলো ওই গ্রুপে রাখতে পারে নাই, আর আরো অনেক টুল আছে, তাদেরই দেখবেন যে এরকম একটা পকেট সিস্টেম আছে। হ্যাঁ, ক্লিপবোর্ড, ফন্টে যেখানে ক্লিক মানে কাছে নিলে ফন্ট দেখায়, প্যারাগ্রাফ ইত্যাদি, সবগুলো রিপ্লাই আছে। এটা নাই, দেখেন এটা যেহেতু ও একাই দাঁড়ায় আছে, ওর দরকার হয়নি, এর দরকার হয়নি, আর তিনটাই আছে এখানে। তো আমরা ফন্টে যদি এখানে ক্লিক দিই, এই অপশনটা কিন্তু পেয়ে যাই। অর্থাৎ এখানে যতগুলো আছে সবগুলো এখানে আছে। দেখেন এখানে একটু অন্যভাবে আছে, দেখতে আলাদা রকম। হ্যাঁ, ফন্ট কি দিবেন, হ্যাঁ, তারপরে ফন্ট কি রেগুলার দিবেন অর্থাৎ নরমাল দিবেন নাকি ইটালিক নাকি বোল্ড, হ্যাঁ, তারপর ফন্ট সাইজ কত হবে। ইভেন এখানে যে ফন্ট সাইজ দেয়া নাই বাই ডিফল্ট, 8 পর্যন্ত ডিফল্ট দেওয়া আছে, আর সর্বোচ্চ দেওয়া আছে 72, মনে হয় 72। এখানেও তাই। দেখেন আমরা যদি এটা ক্লোজ করি আর আর এখানে একটু সিলেক্ট করি, এখানে দেখেন বাই ডিফল্ট 72 আর 8। এর বাইরে যদি আপনি যেতে চান তখন কি করবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে অথবা ওখানে আপনি 5 ফন্ট সাইজ নেবেন, 5 লিখে এন্টার দেন, সে নিতে বাধ্য। আন্ডু দিলাম। হ্যাঁ, অথবা এখান থেকে যান। আপনাদের কি হিজিবিজি লাগতেছে, খুব কারো কষ্ট হয়ে যাচ্ছে? একটু লাগতে পারে, হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখেন, ভালোও লাগবে। আপনি এখান থেকে সাপোজ 4 বা 3 করবেন। আচ্ছা না, এই আমি 72-এর বেশি করব, সাপোজ 200 করব।
হ্যাঁ, একটু মজা করে নেবেন আর কি। দেখেন বিশাল এক সাইজ হয়ে গেছে, ফন্ট সাইজ বিধায় বিশাল জায়গা নিয়ে ফেলছে, ও কুলানো যাচ্ছে না। আমরা আনডু দিই, তাহলে আমরা নর্মাল অবস্থায় দেখতে পাচ্ছি। অপশন গুলো দেখলাম, হ্যাঁ, অপশন গুলো দেখার জন্য এই দেখাটা। আচ্ছা, এখানে আরো দুই একটা অপশন দেখা যেতে পারে। যেমন একটা অপশন, সেটা হলো যে আন্ডারলাইন। হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক দিই আন্ডারলাইন হয়ে যায় তো নাকি? আন্ডারলাইনের কাজটা হয়েই গেল। একটু বড় করে দেখাচ্ছি। আচ্ছা, কেউ যদি চান যে আন্ডারলাইন এতে কন্টিনিউয়াসলি আন্ডারলাইন হয়ে গেছে, আমি চাচ্ছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আন্ডারলাইন হবে, একেবারে গড়ে যেন না হয়, সেই ব্যবস্থাও কিন্তু আছে। দেখেন এই অপশনটা একটু ঘিজিমিজি, কারো যদি মাথায় না ধরে আপনি ইগনোর করেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আন্ডারলাইন কালার আছে, আন্ডারলাইন স্টাইল আছে, এখানে নাম দেওয়া আছে, যেহেতু আন্ডারলাইন দেওয়া নেই এখন। এখানে দেখেন অনেক রকম আন্ডারলাইন আছে, ডবল আন্ডারলাইন আছে, মোটা আছে। হ্যাঁ, মোটাটা যদি দেই একরকম হবে, এখানে নমুনাটা দেয়া আছে। হ্যাঁ, দেখেন মোটা, কি মোটা, একেবারে ভীষণ মোটা। আচ্ছা, আরো স্টাইল দেখবো আমরা এখানে। নান করে দিই, নান করে দিয়ে ওকে দিলে আবার নান হয়ে গেল। আচ্ছা, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে ওয়ার্ড টু ওয়ার্ড যদি এরকম অপশন আছে কিনা দেখি। একদম নিচে যান, অনেক রকম আছে, এইখানে নাই কিন্তু। হ্যাঁ, কেন নাই জানেন? আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের, সরি এই যে উপরে ওয়ার্ড অনলি, হ্যাঁ ওয়ার্ড, আপনাদের কোন ভার্সন জানি না, এটা দেখবেন যে আছে কিনা। উপরেই থাকার কথা, আমি ভুল জায়গায় দেখছিলাম। এই ওয়ার্ড অনলি, ওয়ার্ডস অনলি দিলেই দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এই অপশনটা কখনো কখনো দরকার হতেই পারে, আর হলে দেখবেন যে আপনি খুঁজে পাচ্ছেন না, যেই জন্য এটাও আমরা দেখাই দিলাম। ওকে, এবার আমরা সামনে যাই, একটু ফ্রন্ট থেকে একটু ফ্রন্টে যাই, সামনের দিকে যাই। প্যারাগ্রাফের ছোট দুই একটা বিষয় দেখবো, বাকিগুলো যখন যে কাজে লাগবে তখন সেটা দেখবো। এইটা দেখেন, এই যে লাইনগুলা, লাইনগুলো দেখেন এক একটা এক এক সাইজের হয়ে আছে, তাই না? এটাও তাই, এটাও তাই, এরকম বিভিন্ন সাইজ হয়ে দেখতে একরকম লাগে। কিন্তু যদি আমরা এই জাস্টিফাই বলে একটা অপশন আছে, দেখেন করে দিই, কি সুন্দর সমান হয়ে গেছে, ডান দিকে এবং বাম দিকে একই রকম হয়ে গেছে। এইটা যদি নর্মালি যেটা থাকে, এটাকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়া থাকে, আসলে বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্ট দেওয়া থাকে। আপনি যদি সেন্টার অ্যালাইনমেন্ট দেন, এখানে ক্লিক দিবেন, পুরো লেখাটা সেন্ট্রালি এসে গেছে। আবার যদি রাইট অ্যালাইনমেন্ট দেন, আরবি লেখাগুলো ডান থেকে, ওটাকে দেয়া লাগে না, ওটা নিজেই নিয়ে এনে ফেলে। এই জন্য কেউ যদি আরবি লেখা কপি পেস্ট করেন, আমরা তো লিখতে পারি না, কেউ লিখলে তো লিখবেই, তখন দেখবেন যে এরপরে এন্টার দিয়ে যখন বাংলা বা ইংলিশ লিখবেন, এই একটা বিপত্তিতে অনেক সময় পড়ে যেতে হয়। তো ওটাতে জাস্ট অ্যালাইনমেন্টের জন্য এটা হয়। অর্থাৎ সর্বশেষ যে লেখাটা, যে অ্যালাইনমেন্টে আপনি যদি এন্টার দেন, দেখেন এই ঝামেলা শুরু হয়ে গেছে, এইখানে শেষ। আমি যদি এখানে এন্টার দিয়ে এখন লিখি, দেখেন ডান দিক থেকে লেখা শুরু করছে। তো সেই ক্ষেত্রে আবার আমাদের এই লেফট অ্যালাইনমেন্ট দিলে ও সোজা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওকে, তো এই অপশন গুলো আমাদের দেখার, ন্যূনতম দেখার বিষয়। আরেকটা অপশন এখানে দেখাবো, এই লেফট অ্যালাইনমেন্টটা দেখেন, একদম সবাই কিন্তু লেফট অ্যালাইনমেন্ট থাকলে সবাই লেফট থেকেই শুরু করবে, ঠিক আছে, আবার জাস্টিফাইড দিলেও হবে। এখন আরেকটা অপশন, এটা একটু ভিন্ন ধরনের অপশন। সাপোজ আমি এই প্যারাগ্রাফটা চাচ্ছি যে এটা ইনলাইন থাকবে না, এটা সাব প্যারাগ্রাফের মতো থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে কিবোর্ডে একটা কমান্ড আছে, কিন্তু কিবোর্ড কমান্ড আমরা পরে দেখবো। এখানে দেখেন একটা অপশন ইনক্রিজ ইনডেন্ট, এটা দিলে কিন্তু সুন্দর এক ট্যাব দূরে চলে যাবে। আবার ব্যাক করতে চান, এটা দিবেন। আপনি যদি দুইটা দেন, দুইটা চলে যাবে, দুইটা ব্যাক করেন, দুইটা চলে যাবে। আচ্ছা, এটা সিলেক্ট করলে কিন্তু আপনি এই কিবোর্ডে দেখেন বাম পাশে একদম নিচে কন্ট্রোল, তারপরে শিফট, তারপরে ক্যাপস লক, তারপরেই দেখবেন ট্যাব। এই ট্যাব অপশনটাই এই এই ইনক্রিজের এবং ডিক্রিজের কাজটা করে। আপনি যদি ট্যাব থেকে এইটা ডিক্রিজ করান, ট্যাব দিলে তো ইনক্রিজ হবে, কিন্তু শিফট ট্যাব দিলে ডিক্রিজ হবে। এটা জানিয়ে রাখলাম কিবোর্ড কমান্ডটা। হ্যাঁ, আচ্ছা, এটা নাম্বারিং, বুলেটিং, এগুলো আমরা এখন দেখবো না, প্রয়োজনে পরে দেখবো। আচ্ছা, ইনসার্টে যাই, আমরা খুব বেশি দেখবো না, আজকে শেষ করে দিব। ইনসার্টে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে প্রথমটা হলো পেজেস। কভার পেজ নামে কোনো কিছু সেট করবেন কিনা বা প্রবেশ করাবেন কিনা। হ্যাঁ, কভার পেজের
বিষয়টা আসে কেন, আপনি যখন এটা নর্মালি আসে অ্যাসাইনমেন্টের বা এই ধরনের কাজের জন্য। দেখেন ওই যে আমরা টেমপ্লেট গুলো দেখছিলাম, সেগুলো কিন্তু কভার পেজ হিসেবেই আসবে, বা ওগুলা নর্মালি কভার পেজেই থাকে। তারপরে ভিতরে তো আপনার ভিন্ন নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, একটা বইয়ের প্রচ্ছদ যেমন হয়, প্রত্যেকটা পেজই কি তা হয়? হয় না। ভিতরের পেজগুলো নর্মাল হয়, যেই জন্য কভার পেজটাই এরকম ডিজাইন। পেজ ব্রেক পেজ দিলে একটা ব্যাপার দেখেন, যে যেখানে চাচ্ছেন সেখানে পেজটা ব্রেক হয়ে যাবে, ভেঙে যাবে আর কি। আর নর্মালি কি হয়, নর্মালি আমরা ছোট করে দেখি, পেজটা যতদূর লম্বা, অর্থাৎ 8.27 ইঞ্চ ততটুকুই হয়ে থাকে। ওকে, টেবিলের অপশনটা এটাও আজকে দেখবো না, টেবিলের অনেক কাজ থাকবে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখবো, এই যে পিকচারটা দেখা সহজ। পিকচারটা আপনার ডিভাইস থেকে দেখতে পারেন বা অনলাইন থেকে দেখতে পারেন। স্টক ইমেজটা জটিল, এটা যায় না। শেপসটা দেখেন একটু, এখানে অনেকগুলো শেপ আছে। আচ্ছা, আমরা এই ডকুমেন্টটাকে ডিলিট করে দিই, ব্লাঙ্ক করে ফেলি এবং বড় করি। শেপ গুলো একটু দেখবো। এখানে অনেক রকম শেপ আছে দেখেন। প্রথমেই আছে টেক্সট বক্স, এটা অন্য জায়গায় পাবেন, দেখেন এখানেও আছে, দেখছেন টেক্সট বক্স। এখানে আবার বিভিন্ন রকম টেক্সট বক্স, আপনার যেটা পছন্দ সেটা নেবেন। অথবা এখানে ইনসার্টে গেলেও আপনার শেপস এর প্রথম অপশনই হলো টেক্সট বক্স। এখানে আবার ক্লিক করলে ওইরকম ডিজাইন দেখায় না, শুধু এই একটা অপশন এসে যায়, আপনার তখন ইচ্ছা মতো ড্র্যাগ করে আপনি একটা টেক্সট বক্স নিয়ে আসতে পারেন। এখানে আপনি যা ইচ্ছা তাই লিখবেন। ইভেন এটা লেখার পর আপনি ঘুরান পেঁচান, দেখেন অনেক সময় লেখা ডিজাইন করে কিন্তু এইভাবে। হ্যাঁ, আমরা এটা জানি না, এটা বর্ডার গুলো হাইড করে যদি দেয়া যায়, তখন আপনি তো চিন্তিত হয়ে যাবেন যে কি রে, এই লেখা এইভাবে বাঁকা হয়ে আসলো কোত্থেকে এখানে, তাই না? আউটলাইন যদি আমি নো করি, দেখেন কি হয়। এখন বাইরে ক্লিক দিলে কিন্তু আর দেখা যাবে না, তখন অদ্ভুত লাগবে। এই কাজগুলো আসলে এইভাবে করা হয়। হ্যাঁ, ওকে, শেপ গুলো আমরা একটু দেখবো আজকে, শেপ দেখে শেষ করব। এখানে দেখেন রেক্টাঙ্গেল আছে, তারপর হ্যাঁ ওভাল আছে, তারপর কি আছে, রেক্টাঙ্গেল রাউন্ডেড কর্নার্স আছে, হ্যাঁ ত্রিভুজ, এই শেপ গুলো দেখেন চেহারা দেখলেই বোঝা যায়। তারপর লাইনস আছে, বিভিন্ন রকম লাইন আছে। হ্যাঁ, তারপর রেক্টাঙ্গেলস এর বিভিন্ন ধরন আছে, আমরা দুই একটা দিয়ে দেখতে পারি। দেখেন ডিজাইন, একটা সুন্দর ডিজাইন করে ফেলার মতো একটা বিষয়। এগুলা দিয়ে অনেক ডিজাইন করা যায়, অনেক কাজ করা হয়। হ্যাঁ, এখানে বেসিক শেপস কিছু আছে, দেখেন এখানেও আছে। আমরা একটা শেপ দিয়ে দেখি। হ্যাঁ, এটা একটা ঝামেলা আছে, দেখেন আমরা যখন এই শেপটা নিলাম, সাপোজ একটা গোলাকার শেপ নিলাম, কোনটা নিলাম, এইটাই নেই, নতুন একটা নেই। এটা ঠিক এখন গোলাকার লাগছে, কিন্তু আপনি কিন্তু দেখেন কেমন চ্যাপ্টা টাইপের হয়ে যাচ্ছে, অথবা এই দিক থেকে কেমন জানি হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম হয়ে যেতে পারে, এটা আপনার হাতের উপর নির্ভর করবে। একদিকে ঠিক আছে, কিন্তু এই অপশনটা অন্যভাবে দেখা যায়, যে আমরা দেখি, চেষ্টা করি অন্য কিছু করতে পারি কিনা। ওই শেপে আবার, এই ধরনের শেপে আবার যাই। দেখুন, দেখেন এখন আমার এই চাইলেও আমি নষ্ট করতে পারবো না শেপটা। কেন এটা হলো, এটা নেয়ার সময় যদি শিফট টিপে ধরে আমরা এখানে ড্র করার চেষ্টা করি, তখন ঠিক হুবহু গোল থাকবে, একদম রাউন্ড শেপ থাকবে। হ্যাঁ, এটা নষ্ট হবে না, চেঞ্জ হবে না। আচ্ছা, আরেকটা শেপ দেখাই। হ্যাঁ, এরকম মজার কিছু শেপ আছে, দেখেন। আচ্ছা, দেখেন এখানে কি সুন্দর একটা ইমোজি টাইপ, তাই না? আচ্ছা, এই ইমোজির যদি রংটা চেঞ্জ করি, একেবারে ইমোজির মতো হয়ে যাবে রং। এই দেখেন, এই শেপ ফিল চেঞ্জ করা যায়। দেখেন তো, এরকম ইমোজি তো আমরা দেখতে পাই, তাই না? এখানে আরেকটা মজার বিষয় আছে, দেখেন এগুলাতে ক্লিক দিলে এখানে একটা হলুদাভ, ঠিক না, কমলা টাইপের একটা বাটন আছে না? এটা প্রত্যেকটা শেপে আছে, দেখেন এটার কিন্তু কাজ আছে। হ্যাঁ, এইটাকে দিয়ে আপনি এর ডিজাইনটা একটু চেঞ্জ আনতে পারেন, দেখছেন? এখানে আমি একটু ভিন্ন রকম বড় ছোট করতে পারি। এরকম এখানে যেমন রাউন্ড শেপ আছে, সেই রাউন্ডটাকে আমি বড় ছোট করতে পারি। অথবা এখানে দেখেন, এখানে যেটা আছে যে ওর হাসিটাকে চেঞ্জ করতে পারি, মুখ গুমরা করে দিলাম। হ্যাঁ, এরকম অন্তত দুই রকম ইমোজি তো আমরা এখান থেকেই পাচ্ছি। হ্যাঁ, এরকম এখানে অপশন আছে, দেখেন এই হলুদ অপশনটা যেখানে দেখবেন, দেখেন ছোট বড় করা যায়। অথবা অন্য শেপ নিয়ে আরেকটা,
চাঁদ আছে, এখানে কি সুন্দর চাঁদ আছে, হাফ রাউন্ড আছে। দেখেন এটা কি করা যায় দেখি, চেষ্টা করি। দেখেন হাফ শেপ নিয়ে কি করব, কিন্তু এটা নিয়ে অনেক কিছু করার আছে। যাদের প্রয়োজন হয় তারা বুঝবে যে হ্যাঁ এটা আমার দরকার। আবার এটাকে অন্যভাবে চেঞ্জ করা যায়। দেখেন এখানে দুইটা হলুদ আছে, এই একটা হলুদ, এ কি করে দেখি, একে ধরে যদি আমরা দেখেন ছোট করা যাচ্ছে, দেখছেন শেপটার একটা ভিন্ন রূপ এসে গেল। হ্যাঁ, আবার এটা এটা একইভাবে কাজ করা যায়, দেখছেন অনেক কিছু করা যায় এখানে, দেখছেন। এটাকে একটু সামনে আনি, অনেক কিছু করা সম্ভব। অর্থাৎ আপনার মনে বা প্রয়োজনে যাহা চায় এখান থেকে অনেক কিছু আপনি বের করে নিতে পারবেন। আরেক কিছু শেপ আছে, দেখেন পেজটা একটু ছোট করে দেখার চেষ্টা করি, পরের পেজে আসি। নতুন শেপ কিছু নেই, অনেক মজার শেপ আছে, শেপগুলো দেখবেন। এগুলো নাড়াচাড়া একটু মজা করার চেষ্টা করবেন, মজা নেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে আর কি। হ্যাঁ, এটাকে আপনি আবার দেখেন কিরকম করা যায়। হ্যাঁ, বিভিন্ন শেপের করা যায়, অর্থাৎ মূল ডিজাইন ঠিক থাকবে কিন্তু একটু এদিক ওদিক করা যায় আর কি। এছাড়া ব্যানারের মতো কিছু পাবেন, অ্যারো পাবেন। হ্যাঁ, তারপরে এই যে প্লাস মাইনাস এরকম সমান চিহ্ন অসমান চিহ্ন অনেক কিছুই আছে। হ্যাঁ, এই যে ট্রাফিক সিগন্যালের মতো কিছু আছে, যে ফ্লো চার্ট, এগুলো কাজে লাগে। তারপর স্টার্স এন্ড ব্যানার্স, ওই যে বললাম ব্যানার টাইপের আছে, এরকম একটা ব্যানার তো দেখতে ভালোই লাগার কথা। আপনারা নিজে এটা নাড়বেন চাড়বেন, ডিজাইন চেঞ্জ করবেন, রং চেঞ্জ করবেন। হ্যাঁ, আউটলাইন বা শেপ, মানে শেপ ফিল, শেপ ইফেক্ট দিতে পারেন, যেমন ফ্লোটিং এর মতো করে দিতে পারেন, একে গ্লো করে দিলে একরকম সুন্দর লাগবে। অথবা আন্ডু দেন, আন্ডু দিয়ে যদি আপনি শেড করে দেন, দেখেন শেডও, শেডও দিলে কেমন দেখায়, মনে হয় যে এটা ভেসে আছে, থ্রিডি টাইপের লাগে না? এরকম অনেক, এর ভিতরে লেখা যেতে পারে কিনা দেখতে পারেন। হ্যাঁ, দেখছেন অ্যাড টেক্সট, এখানে আপনি ভিতরে যদি একটা লেখা লিখেন, যেখানে আপনি ওয়েলকাম লিখে দিলেন। হ্যাঁ, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলেন, টেক্সটটাকে একটু বড় করে দিলেন। হ্যাঁ, ফন্টটাকে একটু বড় করে দিলেন। তারপর এটাকে ডিজাইন করতে পারেন, কোনো একটা বিশেষ বিশেষ ডিজাইনে রাখতে পারেন, অনেক কিছু করা যেতে পারে। এগুলো নিয়ে একটু কাজ দিব আপনাদেরকে, একটু হোমওয়ার্ক না দিলেই নয়। আজকে আমরা হোমওয়ার্ক দিয়ে শেষ করব। তো আমরা যেই টপিক গুলো নিয়ে এসেছিলাম আশা করি শেষ করতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, একটা বাকি আছে, আমি কি একটু আগাবো আজকে? একটু সায় দেন সবাই। আমি আর 5 মিনিট নিতে পারি? অবশ্যই অবশ্যই। শুক্রিয়া শুক্রিয়া। জি আচ্ছা, অবশ্যই। এটা একটা মজার অপশন এবং এটা ভালো লাগবে। এই হোমওয়ার্কের মধ্যে এটা আছে, আমি ভুলেই গেছিলাম, এটা খুব জরুরি একটা অনুষঙ্গ। আচ্ছা, এই যে আমরা মেনু বার দেখেছি, মেনুতে অনেকগুলা ট্যাব আছে তাই না? ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলো কিন্তু সব ফরম্যাটেড, অর্থাৎ দেয়া আছে বাই ডিফল্ট। এখন আপনি যদি চান যে আপনার নামে এরকম একটা ট্যাব হোক, এটাও কিন্তু সম্ভব এখানে। হ্যাঁ, দেখেন আমি কি করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এই রিবনের যে জায়গাটা, এখানে যে কোনো এক জায়গায় যদি রাইট ক্লিক করেন, কাস্টমাইজ দ্য রিবন, কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করলেই এইরকম একটা বড় ডায়ালগ বক্স আসবে। এইখানে দেখেন ডান পাশে মেইন ট্যাবস লেখা আছে, এখানে দেখেন হোমে চেক মার্ক দেওয়া আছে, ইনসার্টে চেক মার্ক দেওয়া আছে, ডিজাইনে ইত্যাদি। যেগুলোতে চেক মার্ক দেওয়া আছে আসলে আপনি দেখেন যে সেগুলোই এখানে উপরে দেখা যাচ্ছে। আমরা একটা নতুন কিছু করি, দেখেন এখানে আসে কিনা। যেমন ড্রটা ওখানে নাই, আমরা চেক মার্ক দিই এবং যাই, দেখছেন ড্র এসে গেছে। এই যে ড্র এসে গেছে, এই অপশনটা ছিল না এতক্ষণ। হ্যাঁ, এখন এখানে ড্রয়িং করা যায়, ঠিক সাদা কাগজে যেরকম আঁকিবুকি করা যায় এখানেও তাই করা যায়। হ্যাঁ, আবার ইরেজার আছে, ইরেজার দিয়ে তুলেও দেওয়া যায়। আচ্ছা, আমরা আবার যাই ওখানে,
কাস্টমাইজ দ্য রিবন। কাস্টমাইজ দ্য রিবনসে গেলে এই ড্রটা অনেক সময় ঝামেলার কারণ হয়, খেয়াল করছেন? অলরেডি ঝামেলা লেগে যাচ্ছিল, বুঝতে না পারলে চেকমার্ক দিয়ে আবার তুলে দিবেন। আচ্ছা, আমরা যেটা যাচ্ছিলাম একটা মজার কিছু, অর্থাৎ আমার নামে যেন একটা এরকম ট্যাব হয়। এখন সাপোজ আমার নাম তো ওমর ফারুক বা ফারুক বা ওমর, এটা সাপোজ না, আমার নাম আসলে ওমর ফারুক। তো আমি আমার নামে যদি একটা এরকম নতুন ট্যাব দিতে চাই, দেখেন নিচে বাম পাশে নিউ ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন আসলে, আশা করি। নিউ ট্যাবে যদি ক্লিক করেন, সঙ্গে সঙ্গে এটা এরকম একটা ট্যাব হয়ে গেছে এবং তার আন্ডারে একটা গ্রুপও হয়ে গেছে। অর্থাৎ একটা ট্যাব কমপক্ষে একটা গ্রুপ ছাড়া তো হয় না। আমরা দেখছি যে অনেকগুলো ট্যাব তো নিজে টাচ করে দেখছি না, কমপক্ষে একটা গ্রুপ তো আছেই। আসলে অনেকগুলো গ্রুপ করে আছে, 9টা 7টা 5টা 3টা এরকম করে গ্রুপ আছে। তো এরকম গ্রুপের অপশন আসলো, প্রত্যেকটাকে কাস্টমাইজ আমরা করতে পারবো। দেখেন কাস্টম লেখা আছে ডান পাশে, এরকম গ্রুপ আমরা আরো আনতে পারি। হ্যাঁ, এই যে নিউ গ্রুপ যদি দিতে চাই, হ্যাঁ 2টা 3টা দিলাম, ওকে। তাহলে এখন দেখেন এই ট্যাবের নাম হবে আমার নাম। এটাকে আমরা কিভাবে কি করব, দেখেন যে রিনেম আছে, আমরা যেটাকে সিলেক্ট করব তারপর রিনেম করলে আমি আমার নাম দিলাম, অথবা প্রতিষ্ঠান নাম দিয়ে সংক্ষেপে আমরা দিতে পারি। হ্যাঁ, এক্সেলও দিই, ওকে দিলাম। তাহলে এক্সেলো নামে একটা ট্যাব হয়ে গেল এবং এর সাব ট্যাব হিসেবে আমরা 2-3টা নাম দিই। হ্যাঁ, নিউ গ্রুপ সাব ট্যাব বলছি, গ্রুপ গ্রুপ হিসেবে আপাতত আমরা এবিসি দিই, এ দিলাম একটা। এখানে কি কি রাখবো সেটা আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, আবার অন্যভাবে করতে পারি। আপাতত আমরা নিচ্ছি না, পরেরটা নেই। হ্যাঁ, এটাকে করি বি, ওকে দিলাম। আমরা নমুনা স্বরূপ 3টা গ্রুপের নাম দিলাম, 3টা গ্রুপ নিলাম এবং তাদেরকে রিনেম করলাম। এরপরে ওকে দেন। দেখেন এখানে এক্সেলো নামে একটা সুন্দর ট্যাব এসেছে, ট্যাব এসে গেছে, কিন্তু দেখাচ্ছে না কিছু। কেন জানেন? ওই যে আমরা 3টা গ্রুপ করলেও কোনো গ্রুপেই কিছু নেই, যেই জন্য কোনো কিছুই দেখাচ্ছে না। তো আমরা যদি ওখানে কিছু নেই তাহলে কি হবে দেখেন, সাপোজ এতে এই বাম পাশে দেখেন অনেকগুলো কমান্ডস দেয়া আছে, টুলস দেয়া আছে। এই কমান্ড গুলো আসলে ওই মেনুগুলোতে ইচ্ছা মতো নেওয়া যায়। এখন যেটাকে সিলেক্ট করেছি আমরা, এ গ্রুপে সিলেক্ট করেছি, সাপোজ আমার এখানে কপি পেস্ট লাগবে, কপিকে অ্যাড দিলাম, অ্যাড দিলে ওখানে কপি চলে গেল। কার্ডকে যদি সিলেক্ট করে অ্যাড দিই, কার্ডও চলে গেল। হ্যাঁ, এর সঙ্গে ডিলিট দিলাম, যেটা সামনে পড়ছে দিয়ে দিলাম। আমি ইচ্ছা মতো এখানে দেখে শুনে নিতে পারি। বিটাতে কিছু দিই, এখানে অনেকগুলো কমান্ড, এখানে পপুলার কমান্ডস গুলো আছে না, আপনি এখানে ক্লিক করে দেখেন অল দিতে পারেন, অল কমান্ডস, তাহলে সব পেয়ে যাবেন। আপনার ভিতরে যত টুলস সবগুলো এখানে চলে আসছে। এটা অনেক বড় হয়ে গেছে, বিধায় নড়তে চাচ্ছে না। হ্যাঁ, দেখেন কত ছোট্ট হয়ে গেছে এই ইয়াটা, বারটা, স্ক্রল বারটা। এটার কারণ হলো অনেকগুলো আসছে, ও মানে কুলাইতে পারতেছে না একটা অবস্থা। আমরা ইচ্ছা মতো কিছু নিতেই পারি এখানে। দেখেন এমন এমন অপশন যেগুলো হয়তো আমরা নামই শুনিনি, জানি না, দেখিনি। হ্যাঁ, অনেক ধরনের টুল। পপুলারে যাই, সহজ হবে, মাথা খারাপ করার দরকার নেই। কাপড়ের দোকানে গেলে যা হয় আর কি, পপুলার কমান্ডে যাই, আমরা পরিচিত কিছু কমান্ড নেই এখানে, টুল নেই। যেমন ফন্ট নিতে পারি, বিতে ফন্ট নেই, এখানে অ্যাড দেই, বিতে দেখেন চলে এসছে। ফন্ট সেটিং এ যাই, ফন্ট সেটিংটা অ্যাড দিলাম। আচ্ছা, আরেকটা হলো ফরম্যাট প্রিন্টার, এটা আমরা দেখিনি টুলটা কেমন করে কাজ করে, আমি দেখবো। এটা নিলাম, ওকে। সিতে কয়েকটা নেই, হ্যাঁ সিতে নেই, পেজ সেটআপ নেই, ওপেন নেই। আচ্ছা, দুটাই থাক এখানে নাকি, দুটাই থাক, সবার সমান না হোক। ওকে, এবার ওকে দিয়ে আমরা বের হয়ে যাই। এখন দেখেন ঠিকই সুন্দর করে 3টা গ্রুপ হয়ে আসছে, কিন্তু এখানে আমরা অন্যান্য গ্রুপগুলো যেভাবে তো ছিল বাই ডিফল্ট আছে, কিন্তু এক্সেল ট্যাবে দেখেন 3টা গ্রুপ আসছে, কপি পেস্ট ডিলিট। তারপরে এখানে আসছে বিতে আসছে, দেখেন এ বি সি ঠিকই 3টা গ্রুপ আসছে। বি গ্রুপে আসছে, আপনি ফন্ট কি ফন্ট চয়েস করতে পারবেন এখান থেকে। তারপর ফন্টের ব্যাপারে এখানে আরেকটা অপশন, টোটাল ফন্ট এর যে সেটআপটা সেটা এখানে আসছে।
আর এটা হলো ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারটা এই সুযোগে দেখাই দিই আপনাদেরকে, হ্যাঁ একটু দেখাই দিই। আচ্ছা, আমরা এখানে কিছু লেখালেখি, আচ্ছা আমি এটা কারো প্রশ্ন আছে কিনা আমি জানি না। আমি এখানে একটা কমান্ড দিচ্ছি আর এখানে লেখা হয়ে যাচ্ছে, দেখছেন? এটা সব ভার্সনে হবে না আসলে, এটা 2021, 24 অথবা 365 এগুলাতে হবে। আর এর পূর্বের যেমন 19 আছে, 19-এ সম্ভবত হবে না। আপনি টেস্ট করে দেখতে পারেন, হলে ভালো। এটা একটা সহজ উপায়। আপনার অনেক লেখা দরকার দেখানোর জন্য, অনেক লেখা দেখানোর এখন সময় কই, লেখার আন্দাজে কি লিখবো খুঁজেই পাচ্ছে না, এরকম এই বিষয়গুলো দেখার জন্য এটা খুব সহজ আর কি। আচ্ছা, এইখানে সাপোজ আমরা একটা ফন্ট এখান থেকে কিছু চেঞ্জ আনি। তারপর এটাকে বোল্ড করি, ফন্ট সাইজটা অনেক বড় করে দিই। এরপরে এত বড় হয়ে গেল না, একটু ছোট করলে ভালো হইতো অবশ্য। আচ্ছা, একটু ছোট করলাম মানে দেখার সুযোগ সুবিধা যেন হয়। এই যে একটা ফরম্যাট করলাম, অর্থাৎ একে ফন্ট চেঞ্জ করেছি, বাকিগুলার থেকে আলাদা হয়ে গেল, তাই না? ফন্ট চেঞ্জ করেছি, ফন্টের সাইজ চেঞ্জ করেছি ইত্যাদি। আচ্ছা, আর একটা কাজ করা যেতে পারে, সেটা হলো যে আমরা ফন্ট কালার চেঞ্জ করতে পারি কিনা। আচ্ছা, দরকার নেই বেশি, দরকার নেই, এই যে বোল্ড থেকে নর্মাল হয়েছে। ওকে, একরকম রাখি থাক, এটুকু দেখলেই বুঝতে পারবো। সাপোজ এইখানে যেই যেই কাজগুলো করেছি, আমি চাচ্ছি যে পরের প্যারাগ্রাফের না, তারপরের প্যারাগ্রাফ, অর্থাৎ যে কোনো প্যারাগ্রাফে সেম স্টাইল হবে। এখন আপনার মনেই নাই যে কোন ফন্ট দিলাম, আবার এখানে ক্লিক দিয়ে দেখতে হবে যে কোন ফন্ট, তারপর সাইজ কত দেখতে হবে। এটা বহুত ঝামেলা, দেখবেন যে ভুল হচ্ছে, একরকম হলো না। সবচেয়ে ভালো পদ্ধতি হলো এটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক দেওয়া। এরপরে দেখেন যে আপনার আপনার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, এবং এই যেই লেখাটুকুর উপর আপনি এটাকে ড্র্যাগ করবেন একই ফরম্যাটে চলে আসবে, আপনার কাজ একেবারেই শেষ। অর্থাৎ আমরা কোন একটা লেখাকে কপি পেস্ট করলাম না, বরং পুরো ফরম্যাটকে পেস্ট করলাম, পেন্টিং এর মতো আর কি, পুরোটাকে ধরে ওর টোটাল ডিজাইন পেইন্ট করে ফেললাম, এই একটা বিষয়। ওকে, আজকে আমরা আর আর আগাবো না, এখানে আমি দুইটা হোমওয়ার্ক দিব আপনাদেরকে। সরি, দেখেন এখানে হোমওয়ার্ক আমি লিখেছি, আপনারা এটা একটু দেখে নেন। 1 নাম্বার হলো নিজের নামে মেনু বার করবেন। হ্যাঁ, মেনু বারে ট্যাপ করবেন, আসলে হবে এটা। হ্যাঁ, ওকে। আর 5টা প্যারাগ্রাফে 5 রকম কাজ করবেন। লেখা আপনি যেখান থেকে নেন সমস্যা নেই, আপনি নর্মালি আজে বাজে মানে যাচ্ছে তাই কোনো ওয়ার্ড হইতে হবে এমন কোনো কথা নেই, আপনি লিখেন বা কোথা থেকে ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন। এগুলার আমি বিভিন্ন বিষয় দেখিয়েছি, যেমন রং চেঞ্জ করা, ডিজাইন চেঞ্জ করা, এরকম আপনার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন। 5টা প্যারাগ্রাফ 5 রকম করবেন, আপনি করলে হয়েছে, তবে ভিন্ন ভিন্ন রকম হলে সবচেয়ে ভালো আর কি। আর এই শেপ গুলো যে দেখালাম আমরা, হ্যাঁ, এই যে ইনসার্টে গিয়ে শেপ দেখালাম না, এই শেপ গুলো নিয়ে কিছু কাজ করবেন, 1-2 পৃষ্ঠা কিছু কাজ করবেন। এই 2-3টা কাজ আপনারা করবেন, করে ছবি তুলে আমাদের গ্রুপে দিবেন, আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই দেখবো। এবং হলো কি হলো না এ নিয়ে কিন্তু কেউ লজ্জা করবেন না। হ্যাঁ, সবাই আমরা এখানে শিখতেই আসছি ধরে নেবেন, কাজে লজ্জার কিছু নেই। যদি লজ্জা করেন শেখা হবে না। খুব মানে কি বলবো, আমি খুশি মনে বিষয়গুলো নেবেন আর কি, এভাবে বলবো যে এটাকে আপনার নিজের ইন্টারেস্ট হিসেবে নেবেন। আপনি কত বৈচিত্র্য আনতে পারেন সেটাই দেখবেন, চেষ্টা করেন, দেখা যাক, সবাই চেষ্টা করেন। তো আজকে এখানেই ক্লাস শেষ করতে চাই, আমাদের সোয়া ঘন্টা পার হয়ে গেছে। আর চেষ্টা করবেন ইন টাইমে ক্লাস শুরু করতে যেন পারে, সেই জন্য সবাই ইন টাইমে ক্লাসে ঢোকার। একই লিঙ্ক আশা করি ব্যবহার করা যাবে। আমরা ক্লাস রুটিনটা আবার বলে দিই, সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টায়
একই লিঙ্কে আমরা ঢুকবো, অথবা আমরা নতুন লিঙ্ক দিতে পারবো, সমস্যা নেই। তো আজকে এখানেই ইতি টানতে চাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে রিলেটেড, বলতে পারেন। দুই একটা কোশ্চেন নেই অন্তত। কারো প্রশ্ন আছে কিছু? আশা করি নাই। এবং যদি পরেও থাকে আমাকে পার্সোনালি আপনারা মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আমি এই হোমওয়ার্কটা ছবি তুলে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।